তো আমরা গত ক্লাসে পড়তেছিলাম হচ্ছে আলোক সমতা। দেখো আমাদের আলোক সমতা আজকে আমরা রিভাইজ করব আরেকবার। আমাদের আলোক সমতা প্রদর্শনের শর্তগুলো কি ছিল? এক নম্বর ছিল যৌগে অবশ্যই কাইরাল বা অপ্রতিসম কার্বন পরমাণু থাকতে হবে। তাহলে কাইরাল কার্বন কেমন কার্বন? যেই কার্বন পরমাণুর চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত থাকে ওই কার্বনকে বলা হয় কাইরাল বা অপ্রতিসম কার্বন। আসো এরপরে আমি বলছিলাম যে আলোক এই কথাগুলো না, আলোক সমাণুগুলা কখনো সিঙ্গেল থাকে না, আলোক সমাণুগুলা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। এবং বলা হয়েছিল যে আলোক সমানুদয় পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। ওকে, তাহলে আলোক সমাণুগুলা জোড়ায় জোড়ায় থাকে, এরা একে অপরের কি হবে? দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ হবে। 3 নাম্বার ছিল আলোক সমানুদয় পরস্পরের উপরে সমাপতিত হবে না। আর 4 নাম্বার ছিল আলোক সমানুদয় এক সমতলীয় আলোক তলকে ঘড়ির কাঁটার ডানে বা ঘড়ির কাঁটার কি বামে ঘোরানো। এই ছিল আমাদের আলোক সমতা প্রদর্শনের 4টা শর্ত। এখন অবশ্য আমরা একটু উদাহরণগুলো রিভাইজ করি। দেখো দিয়ে মনে করো আমাদের এই যে যৌগটায় ঠিক মাঝখানে কি আছে? দেখো আমাদের একটা কার্বন পরমাণু, এই কার্বন পরমাণু চার হাত। দেখো তো, এক হাতে আছে COOH, এক হাতে আছে H, আর এক হাতে আছে OH, আর এক হাতে কি আছে CH3। তাহলে এই কার্বন পরমাণুটা চার হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা মূলক যুক্ত আছে। এই জন্য এই কার্বনটাকে আমরা বলবো একটা অপ্রতিসম বা কাইরাল কার্বন পরমাণু। ওকে, আচ্ছা এখন আমরা কি করলাম? এখন আমরা এই যৌগটাকে আমরা একটা আয়নার মধ্যে দিয়ে দেখলে জিনিসটা কেমন লাগবে? এই যৌগটাকে একটা আয়নার মধ্যে দিয়ে দেখলে কি হবে বলো? এই ওএইচটা ডানে থাকলে এখানে ওএইচটা কি বামে চলে আসবে, এই এইচটা এখানে বামে ছিল, এখানে এইচটা কি ডানে চলে আসবে। COOH হয়ে যাবে HOC, আর এখানে CH3 হয়ে যাবে কি H3C। ওকে, তাহলে এই দুইটা যৌগ পরস্পরের কি মিরর ইমেজ, এরা একে অপরের কি দর্পণ প্রতিবিম্ব। মানে বাম পাশের যৌগটাকে আয়নায় দেখলে ডান পাশের যৌগের মতো মনে হবে, আবার ডান পাশের যৌগটাকে আয়নায় দেখলে বাম পাশের যৌগের মতো মনে হবে। আচ্ছা তাহলে এই দুইটা যৌগ কি পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা এরপরে দেখো, তুমি যদি এই যৌগটাকে হাতে ধরে তুমি যদি এই যৌগটার উপরে স্থাপন করতে চাও কি হবে? দেখো এই H কার উপরে পড়বে? OH এর উপরে পড়বে, আর এই OHটা কার উপরে পড়বে? এই H এর উপরে পড়বে। তার মানে হচ্ছে একই জাতীয় গ্রুপের উপরে আপতিত হচ্ছে না। এর অর্থ হচ্ছে এই যৌগটাকে যদি এই যৌগটার উপরে আমরা স্থাপন করি তাহলে দুইটা যৌগ পরস্পরের উপরে কি হবে না? সমাপতিত হবে না, এটাই বলা হচ্ছে। এরপরে দেখো এই বাম পাশের যৌগটা এক সমতলীয় আলোর তলকে 2.24 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, আর এই যৌগটা এক সমতলীয় আলোর তলকে 2.24 ডিগ্রি কোণে ঘড়ির কাঁটার কি
বিপরীত দিকে ঘোরায়, বিপরীত দিকে ঘোরায়। আচ্ছা, তাহলে এই জন্য একটা প্লাস লিখছি আর একটা কি লিখছি, মাইনাস। বুঝতে পারছো? বড় আচ্ছা দেখো, তাহলে ভাইয়া একটা প্লাস একটা কি মাইনাস। দেখো একটা প্লাস একটা মাইনাস। প্লাস মানে কি ডেক্সট্রো, প্লাস মানে ডেক্সট্রো, আর মাইনাস মানে কি লিভো, মাইনাস মানে কি লিভো। ডেক্সট্রো মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর মাইনাস মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই বাম পাশের যৌগটাকে তোমার বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড। কি বলা হয় এটাকে? ডি ল্যাকটিক অ্যাসিড। ডি কেন বলে? এই প্লাসের কারণে হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডেক্সট্রো। আর দেখো এইখানে তোমার মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে লিভো, লিভো মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটাকে তোমার কি বলা হয় এল ল্যাকটিক অ্যাসিড। আর এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডকে একত্রে বলা হয়, একত্রে বলা হয় পরস্পরের কি এনানসিওমার, পরস্পরের এনানসিওমার, পরস্পরের এনানসিওমার। তাহলে এনানসিওমার কিন্তু একটা যৌগ না, এনানসিওমার কিন্তু একটা যৌগ না, এনানসিওমার হচ্ছে দুইটা যৌগের সমন্বয়, দুইটা যৌগের কি কম্বিনেশন, দুইটা যৌগের কম্বিনেশন। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডকে একসাথে বলা হয় কি পরস্পরের এনানসিওমার, পরস্পরের এনানসিওমার। আচ্ছা ওকে, তাহলে এনানসিওমার হওয়ার শর্ত হচ্ছে কি এই দুইটা যৌগের ক্ষেত্রে ঘূর্ণনের মানটা সমান থাকবে, কিন্তু ঘূর্ণনের দিক কি থাকবে বিপরীত। দেখো যে মান সমান, এটাও 2.24 ডিগ্রি, এটাও কি 2.24 ডিগ্রি, বার হচ্ছে কি একটা প্লাস আর একটা কি মাইনাস। ঘূর্ণনের মান সমান কিন্তু ঘূর্ণনের দিক বিপরীত। বুঝা গেল? এই হচ্ছে এনানসিওমার। আচ্ছা এনানসিওমারের পরে আমরা কি বললাম? এনানসিওমারের পরে আমরা কি বললাম কি রেসিমিক মিশ্রণ। এটা পরীক্ষা আসবে সংজ্ঞা। রেসিমিক মিশ্রণ কাকে বলে? দুটি এনানসিওমারের সমমোলার মিশ্রণকে বলা হয় রেসিমিক মিশ্রণ। আর রেসিমিক মিশ্রণের আপেক্ষিক আবর্তন কি হয়? শূন্য হয়। দেখো কেন এরকম? মনে করো তুমি একটা হচ্ছে টিউব নিলা, ওই টিউবের ভিতরে তুমি ডি ল্যাকটিক অ্যাসিডও রাখছো, আবার কি রাখছো এল ল্যাকটিক অ্যাসিডও রাখছো, এবং দুইটা জিনিসের ঘনমাত্রা মনে করো সেম, দুটো জিনিসের ঘনমাত্রা মনে করো সেম। মনে করো এটার ঘনমাত্রাও 1 মোলার, এটার ঘনমাত্রাও কত 1 মোলার। তাহলে যদি আমি একটা পাত্রে বা একটা টিউবের ভিতরে দুইটা যৌগকে একসাথে রাখি এবং দুজনের ঘনমাত্রা যদি সমান হয় তাহলে কি ঘটবে? তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড এক সমতুলীয় আলোর তলকে 2.24 ডিগ্রি করে কোন দিকে ঘোরানোর চেষ্টা করবে? ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর চেষ্টা করবে। আর এল ল্যাকটিক অ্যাসিড সেম আলোর তলটা কি 2.24 ডিগ্রি কোণে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি ঘোরানোর চেষ্টা করবে। তাহলে একজন ডানে ঘোরানোর চেষ্টা করতেছে, আরেকজন সেম অ্যাঙ্গেলে বাম দিকে ঘোরানোর চেষ্টা করবে। এতে করে কি হবে? নেট রোটেশন, লব্ধি রোটেশন কত হবে? 0 ডিগ্রি না? তাহলে নেট রোটেশন এখানে হবে কি 0 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে আমরা যদি দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ নেই, তাহলে ওই মিশ্রণের আপেক্ষিক আবর্তনটা অলওয়েজ কত হবে? 0 হবে। বুঝে গেল ব্যাপারটা? বুঝছেন এনানসিওমার? রেসিমিক মিশ্রণ ক্লিয়ার? ইজি। আচ্ছা রেসিমিক মিশ্রণের পরে আমরা কি করলাম ভালো করে দেখো। রেসিমিক মিশ্রণের পরে আমরা করলাম হচ্ছে এরকম একটা জিনিস। দেখো যে মনে করো তোমার স্ট্রাকচারটা হচ্ছে এমন, যৌগটার এখানে কার্বন আছে, ভালো করে দেখো এই কার্বনের এক হাতে কি, এই কার্বনের এক হাতে H আছে, এই কার্বনের আরেক হাতে কি আছে OH আছে, আরেক হাতে কি আছে COOH আছে, আর আরেক হাতে কি পুরো জিনিসটা আছে না, এই পুরো জিনিসটা আছে না। তার মানে এই কার্বনের চার হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। তাহলে এই কার্বনটা কি ধরনের কার্বন? একটা কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন। এবার নিচের কার্বনটাও দেখো, এক হাতে H, আরেক হাতে OH, আরেক হাতে কি COOH, আরেক হাতে কি আছে এই পুরো উপরের জিনিসটা আছে না, পুরো উপরের জিনিসটা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের কার্বনটার চার হাতেও কি চারটা ভিন্ন ভিন্ন জিনিস আছে। তাহলে নিচের কার্বনটাও কি ধরনের কার্বন? একটা অপ্রতিসম বা কাইরাল কার্বন। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা কি দেখো, তুমি যদি এই যৌগটা ঠিক মাঝখান দিয়ে এরকম একটা তল কল্পনা করো, একটা তল কল্পনা করো,
যেই তলের উপরে নিচে জিনিসপাতিগুলো সম্পূর্ণ সেম, ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। এখানে মাঝখানে একটা তল কল্পনা করা যাবে। দেখো এটা কিন্তু কোনো লাইন না, এটা তল। এই যে এরকম আমার হাতকে দেখো, আমার বাবা, এটা কিন্তু একটা তল, একটা প্লেন। তাহলে এই তলের উপরে নিচে জিনিসপাতি হুবহু কি সেম। তোমরা বায়োলজিতে পড়ছো না প্রতিসাম্যতা, যেমন দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, তারপরে ছিল অরীয় প্রতিসাম্যতা, তারপরে কি ছিল গোলীয় প্রতিসাম্যতা, তারপরে ছিল কি পঞ্চ অরীয় প্রতিসাম্যতা। ঠিক আছে, তাহলে প্রতিসাম্যতা মানে কি, যে এমন একটা তল নিব, ওই তলের উভয় পাশে হুবহু কি সেম জিনিসপাতি থাকবে। মানুষের প্রতিসাম্যতা কি দ্বিপার্শ্বীয়। এই যে ঠিক মাঝ বরাবর কাটবো, প্রত্যেকটা অর্গানের কিছু না কিছু অংশ কি এই তলের বাম পাশে এবং ডান পাশে অবস্থান করবে কিনা বলবো। ঠিক আছে, তাহলে এই তলের উপরে নিচে জিনিসপাতিগুলো সেম, তখন এই তলকে কি বলবো আমরা, প্রতিসাম্য তল। তাহলে কোন যোগের অভ্যন্তরে যদি এরকম একটা প্রতিসাম্য তল পাওয়া যায়, ভালো করে দেখো, কোন যোগের অভ্যন্তরে যদি বা কোন একটা যোগের গঠনে যদি এরকম একটা প্রতিসাম্য তল পাওয়া যায়, যেই তলের উপরে নিচে জিনিসপাতিগুলো সম্পূর্ণ কি সেম, যেই তলের উপরে নিচে জিনিসপাতিগুলো সম্পূর্ণ সেম, তাহলে কি হবে, তাহলে এই তলের উপরের অর্ধেক অংশ এক সমতলীয় আলোর তলকে একটা নির্দিষ্ট কোণে যেদিকে ঘোরাবে, এই তলের নিচের অর্ধেক অংশ ওই আলোর তলকে একই কোণে বিপরীত দিকে ঘোরাবে। তাহলে এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, এই অংশটা যদি আলোকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, এই নিচের অংশটা আলোকে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবে। তাহলে এতে করে আমাকে বলো, আলোর কি কোনো লব্ধি রোটেশন হবে? এতে করেও লাইটের নেট রোটেশন কত, জিরো না, জিরো। দেখো এখানে কিন্তু ভাইয়া কাইরাল কার্বন কিন্তু আছে, কাইরাল কার্বন কিন্তু আছে। তাহলে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এই যৌগটা যদি থাকে আমার কাছে, তাহলে লাইটের নেট অপটিক্যাল রোটেশন কত হবে, জিরো। ঠিক আছে, রোটেশন হচ্ছে জিরো। এই ধরনের যৌগকে বলা হয় মেসো যৌগ। কি বলা হয়, মেসো যৌগ। এই যৌগটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। মেসো টার্টারিক অ্যাসিড সংজ্ঞা লিখো সবাই, সবাই সংজ্ঞা লিখো মেসো যৌগের, মেসো টার্টারিক অ্যাসিড। সংজ্ঞা লিখো সবাই, যেসব যৌগে, যেসব জৈব যৌগে, এই কথাগুলো না, যেসব জৈব যৌগে কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব সংজ্ঞা আছে লিখে দিয়েছিলাম তো, পরে সংজ্ঞা তো বিশাল বড় সংজ্ঞা তো লিখে দিয়েছিলাম, কোনো খেয়াল নাই। তারপরে শর্টকাট সংজ্ঞা লিখে দিচ্ছি, শর্টকাট সংজ্ঞা। এত বড় সংজ্ঞা যদি মুখস্থ করতে মনে না চায়, শর্টকাট সংজ্ঞা লিখো। যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব জৈব যৌগে, যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও, যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও জৈব যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়, জৈব যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়। যেসব জৈব যৌগে একাধিক কাইরাল কার্বন থাকা সত্ত্বেও যৌগটি আলোক নিষ্ক্রিয় হয়, এরূপ জৈব যৌগকে বলা হয় মেসো যৌগ। এরূপ জৈব যৌগকে বলা হয় মেসো যৌগ। এরূপ জৈব যৌগকে বলা হয় মেসো যৌগ। কোনটা মেসো যৌগের কোনো মিনোড ইমেজ তো সেমই হবে, সেম না, মানে মেসো যৌগের মিনোড ইমেজ বলে কিছু নাই, ওইটা আমরা কনসিডার করি না, কারণ এটা তো এমনি আলোক নিষ্ক্রিয়, এটা মিনোড ইমেজ নিয়ে কি হবে। তাহলে এখান থেকে বেসিক্যালি তোমাকে দেখো, এখানে বেসিক্যালি তোমাকে ভালোভাবে জিনিসগুলো পড়তে হবে কি, এনানসিওমার কাকে বলে সংজ্ঞা, রেসিমিক মিশ্রণ কাকে বলে, মেসো
আইসো যৌগ কাকে বলে, আলোক সংরক্ষণ শর্ত, ঠিক আছে, এই বিষয়গুলো পড়লে এখান থেকে হয়ে যাবে। আসো এবার তাহলে আমাদের এই জিনিসগুলো শেষ। এখন লাস্ট একটা জিনিস বাকি আছে এখানে, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। এটা পড়লেই আমাদের আলোক সংরক্ষণ শেষ। লিখো সবাই ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার জিনিসটা কি? দেখো কি লিখছে, স্টেরিও আইসোমার্স মানে হচ্ছে কি ত্রিমাত্রিক সমন্বয় of the substance that are not mirror of each other। তাহলে এনানসিওমার হওয়ার শর্ত কি বলছিলাম, যে দুইটা যৌগকে পরস্পরের কি হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ হইতে হবে। কিন্তু যদি দুইটা যৌগ পরস্পরের মিরর ইমেজ না হয়, তখন তাকে আমরা কি বলবো, ডায়াস্টেরিওমার। মানে মিরর ইমেজ হইলে এনানসিওমার, মিরর ইমেজ হইলে এনানসিওমার, মিরর ইমেজ না হইলে ডায়াস্টেরিওমার। চলো আমি एग्जांपलগুলো তোমাকে বুঝাচ্ছি। ধরে কি আছে, CH3 BRH HCl CH3, আচ্ছা দেখো কি আছে এখানে, CH3 BRH। আচ্ছা ব্যাপারটা বুঝো, ব্যাপারটা বুঝো। ধরো এই হচ্ছে আমার একটা ত্রিমাত্রিক যৌগ CH3 BRH HCl CH। দেখো যদি এখন আমি এই যৌগটাকে যদি একটা আয়নার মধ্য দিয়ে দেখি, তাহলে আয়নার মধ্য দিয়ে তোমাকে দেখলে কি হবে বলো, তোমার ডান পাশ কি হয়ে যাবে, বাম পাশ, তোমার বাম পাশ কি হয়ে যাবে, ডান পাশ। তাহলে যদি এইটাকে আমি আয়নার মধ্য দিয়ে দেখি, তাহলে আয়নার মধ্যে দেখলে কেমন লাগবে বলো, CH3 ঠিক থাকবে, এটা নিয়ে সমস্যা নাই, এখানে CH3 ঠিক থাকবে। দেখো এখানে কি হবে বলো, এই ব্রোমিনটা এবার কোথায় আছে, ব্রোমিনটা বামে আছে, ব্রোমিনটা বামে আছে, ব্রোমিনটা কোথায় চলে যাবে, ডানে। এইচটা এখানে ডানে ছিল, এইচটা এখানে কি বামে চলে আসবে। ক্লোরিন ডানে ছিল, এবার এটা বামে চলে আসবে, ঠিক আছে না, এইচটা বামে ছিল, ডানে চলে যাবে। তাহলে দেখো, তাহলে এই যৌগটাকে আয়নার মধ্যে দেখলে কি এটার মতো মনে হবে না, এই যৌগটাকে আয়না দেখলে এটার মতো মনে হবে। তার মানে এরা দুইজন পরস্পরের কি মিরর ইমেজ।
দর্পণ প্রতিবিম্ব। তার মানে এরা দুজন হচ্ছে পরস্পরের কি এনানসিওমার, পরস্পরের কি এনানসিওমার। বাট আমি যদি একটা স্লাইড চেঞ্জ করি, কিরকম চেঞ্জ দেখো, আমি যদি চেঞ্জ করি এখানে, আমি যদি এরকম লিখি HBr HCl, বলতো এরা দুজন পরস্পরের মিরর ইমেজ কিনা? মনোযোগ দিয়ে দেখো, উপরেরটা নিচেরটা নিয়ে টেনশন নেই, ঠিক আছে? তুমি মাঝখানেরগুলো দেখো, ব্রোমিন বামে, এখানে ব্রোমিন ডানে, ওকে ঠিক আছে, এখানে H ডানে, H এখানে বামে, ওকে। বাট এইখানে দেখো, যদি মিরর ইমেজ হইতো, যদি মিরর ইমেজ হইতো, তাহলে ক্লোরিন অবশ্যই এখানে বাম পাশে থাকার কথা। যদি দর্পণ প্রতিবিম্ব হইতো, তাহলে ক্লোরিনকে বাম পাশে থাকার কথা ছিল, আর হাইড্রোজেনকে কি ওই পাশে থাকার কথা ছিল। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা H, এটা কি Cl। তার মানে এই দুইটা স্ট্রাকচার এখন পরস্পরের কি নয়, মিরর ইমেজ নয়, এরা দর্পণ প্রতিবিম্ব নয়। তাহলে যেহেতু এরা দুইজন দর্পণ প্রতিবিম্ব নয়, এই জন্য এদেরকে আমরা বলবো পরস্পরের কি ডায়াস্টেরিওমার। তাহলে এরা হচ্ছে পরস্পরের কি ডায়াস্টেরিওমার, এরা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার, পরস্পরের ডায়াস্টেরিওমার। অফকোর্স হ্যাঁ, এরা আলোক সমান অবশ্যই, বাট এরা এনানসিওমার না, এরা হচ্ছে কি ডায়াস্টেরিওমার। এরপরে লিখো ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে, ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে, ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে, ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে এক সমতলীয় আলোর তলের, এক সমতলীয় আলোর তলের, এক সমতলীয় আলোর তলের, এক সমতলীয় আলোর তলের ঘূর্ণনের মান সবসময় ভিন্ন হবে। ডায়াস্টেরিওমারের ক্ষেত্রে এক সমতলীয় আলোর তলের ঘূর্ণনের মান, ঘূর্ণনের মান সর্বদা ভিন্ন হবে, সর্বদা ভিন্ন হবে, সর্বদা ভিন্ন হবে। কিন্তু ঘূর্ণনের দিক, কিন্তু ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক, ঘূর্ণনের দিক একই অথবা বিপরীত হতে পারে, ঘূর্ণনের দিক একই অথবা বিপরীত হতে পারে। তাহলে ব্যাপারটা বুঝো, এনানসিওমারে কি ছিল, এনানসিওমারে কি ছিল, ঘূর্ণনের মান সবসময় সমান, মনোযোগ করে রাখবা, এনানসিওমারে ঘূর্ণনের মান সবসময় সমান, কিন্তু ঘূর্ণনের দিক কি অলওয়েজ বিপরীত। কিন্তু ডায়াস্টেরিওমারে ঘূর্ণনের মান সবসময় ভিন্ন, কিন্তু ঘূর্ণনের দিক বিপরীত হইতে পারে, একইও হইতে পারে, ঠিক আছে? ওকে, এই জন্য ডায়াস্টেরিওমারে জিনিসগুলো প্রেডিক্ট করাটা ডিফিকাল্ট, বুঝতে পারছো? এই জন্য আমরা বেসিক্যালি এনানসিওমার নিয়ে বেশি পড়াশোনা করি, ডায়াস্টেরিওমার স্টেরিওমার আমাদের তেমন একটা কাজে আসে না। কি এটা তো অবশ্যই, এটা তো এখানে কাইরাল কার্বন আছে না, আলোক সমতার জন্য না ওই দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগে। কি আলোক সমতার জন্য না দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগে। দর্পণ প্রতিবিম্ব ওইটা মূলত অ্যাকচুয়ালি এনানসিওমারের শব্দ বেসিক্যালি। ডায়াস্টেরিওমার নিজেও কি একটা আলোক সমান, কারণ এখানে তো কাইরাল কার্বন আছে, এটা তো আলোকে ঘোরাচ্ছে একটা নির্দিষ্ট কোণে, ঠিক আছে না, এটা তো অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করতেছে, বুঝছো আমার কথা? বাট এনানসিওমার হচ্ছে একটা স্পেসিফিক ইউনিক কন্ডিশন, এবং এনানসিওমারগুলো আমাদের বেশি কাজে লাগে। ওকে, তাহলে আমি আবারও জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে তুমি কি করবে, আলোক সমতার শর্ত কয়টা? চারটা। কি? এক নম্বর কি কাইরাল কার্বন থাকা লাগবে। দুই, আলোক সমনগুলো হবে পরস্পরের কি দর্পণ প্রতিবিম্ব। তিন, দর্পণ প্রতিবিম্বগুলো একে অপরের উপরে কি হবে না, সমাপতিত হবে না। চার, এই মিরর ইমেজগুলো এক সমতলীয় আলোক তলকে ঘড়ির কাঁটার দিকে এবং বিপরীত দিকে ঘোরাবে। ওকে, চারটা শর্ত গেল। এরপরে তোমাকে পড়তে হবে এনানসিওমার। ওকে, এরপরে পড়তে হবে কি রেসিনিক মিশ্রণ। রেসিনিক মিশ্রণ কাকে বলে? দুটি এনানসিওমারের সমমূলের মিশ্রণকে বলে
রেসিনিক মিশ্রণ। এরপরে আমাদের কি করতে হবে? মেসোযৌগ। মেসোযৌগ কারা? যেসব যৌগে একাধিক কার্বন কার্বন থাকা সত্ত্বেও কি ওই যৌগগুলোতে কি থাকে? প্রতিসাম্য তল বর্তমান থাকায় যৌগগুলো কি হয়? আলোক নিষ্ক্রিয় হয়। এর হচ্ছে মেসোযৌগ। আর ফাইনালি কি বললাম? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কি? যেসব আলোক সক্রিয় সমাণুগুলো পরস্পরের কি নয়? দর্পণ প্রতিবিম্ব নয়, তাদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার। শেষ। আলোক সমাণু এই জাস্ট কয়েকটা লাইনই সামান্য। এগুলো অনেক ডেপথে পড়া যায়। তুমি তো কয়েকটা ছবি তুমি ইন্টারনেটে ছবি দেখতে পারতেছো, দেখছো কি পরিমাণ পড়াশোনা এখানে? মাথা মতো আউল হয়ে যাবে তুমি যদি এটা ডেপথে পড়তে যাও। ঠিক আছে, এই যে তোমার স্ট্রাকচার আছে না, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন আছে না? এই যে স্ট্রাকচারগুলো, প্রত্যেকটা স্ট্রাকচারগুলো কিন্তু অপটিক্যাল ডিফারেন্ট ডিফারেন্ট অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে, এবং এইগুলা এই অপটিক্যাল অ্যাক্টিভিটি এই অ্যাঙ্গেলগুলো দেখে আমরা কিন্তু এদেরকে কি করতে পারি? পৃথক করতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? এগুলো অনেক বিস্তারিত পড়াশোনা আছে, এত ডেপথে তোমাদের এখন পড়া লাগবে না। যতটুকু পড়াইছে এখান থেকে তুমি সিকিউ লিখতে পারবো, এমসিকিউ এখান থেকে আসবে। আরেকটা জিনিস লিখো, একটা জিনিস লিখো যে আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকিনে সর্বনিম্ন 7টি কার্বন থাকতে হবে। এই এমসিকিউটা পিডিস্টে আসবে। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনে সর্বনিম্ন 7টি কার্বন থাকতে হবে। আলোক সক্রিয় সমাণু হওয়ার জন্য অ্যালকেনে সর্বনিম্ন 7টি কার্বন থাকতে হবে। কিভাবে তোমাদের দেখা এটা? দেখো, কাইরাল কার্বন হওয়া শর্ত কি? তার হাতে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ থাকবে নাকি? 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস থাকা লাগবে। ধরো তুমি এক হাতে দিলে এইচ, দেখো ভালো করে, এক হাতে দিলে তুমি এইচ, আর এক হাতে দিলে তুমি মিথাইল। আচ্ছা, তুমি যদি এক হাতে মিথাইল দিয়ে ফেলো, আর এক হাতে কি মিথাইল দেওয়ার সুযোগ আছে? এই দেখো, এক হাতে যদি মিথাইল দিয়ে ফেলি, আর এক হাতে তো মিথাইল দেওয়ার সুযোগ নেই, কারণ আর এক হাতে মিথাইল দিলেই তো দুটো জিনিস কি সেম হয়ে যাবে না? তাহলে তো এটা কাইরাল কার্বন হবে না। তাহলে এই হাতে তো মিথাইল দেওয়ার সুযোগ নেই, কি দিব? ইথাইল দিয়ে দিই, C2H5 দেই। আচ্ছা, যদি এক হাতে ইথাইল দিয়ে দেই, আর এক হাতে কি আর ইথাইল দেওয়ার সুযোগ আছে? আর এক হাতে কিন্তু ইথাইল দেওয়ার সুযোগ নেই, তাহলে আর এক হাতে কি দেওয়া যাবে বলো? প্রোপাইল দিয়ে দাও, আর এক হাতে প্রোপাইল দাও। ঠিক আছে, এবার কাউন্ট করো কার্বন, 3টা 2টা 5টা, একটা 6টা, একটা 7টা। বুঝছো? তাহলে যে কোনো অ্যালকেনের সংকেতে মিনিমাম 7 কার্বন থাকলে সেটা কি হয়? আলোক সমতা প্রদর্শন করতে পারে। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা আসবে পরীক্ষায়। তাহলে আমাদের অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম শেষ। তাহলে আমাদের সমানতা কমপ্লিট। তাহলে সমানতা থেকে তুমি ভালো করে পড়বা, কি বলে আমি বলি, ভালো করে পড়বা হচ্ছে টটোমারিজম আছে না, টটোমারিজম, এটা ভালো করে পড়বা। মেটামারিজম ভালো করে পড়বা। টটোমারিজম, মেটামারিজম এটা ভালো করে পড়বা। আর কার্যকরীমূলক সমানতা আর অবস্থান সমানতা এইগুলো ভালো করে পড়বা। জ্যামিতিক সমানতা কি পড়বা? সিস এবং ট্রায়ান্স ভালো করে পড়বা। আর এখানে তোমার আলোক সমানতার এই প্রশ্নগুলো পড়বা। মোটামুটি সর্বোচ্চ 1 ঘন্টার পরে এখানে পুরো সমানতা যদি তুমি দেখো, তুমি নোটটা দেখলে 1 ঘন্টার পরে, 1 ঘন্টার মধ্যে রিভিশন হয়ে যাবে। ধরে নাও সমানতা থেকে মোটামুটি একটা সিকিউ পুরাও আসতে পারে, অথবা একটা সিকিউর যদি ঘ আসে, উচ্চতর দক্ষতা আসে, সেখানে জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা একসাথে আসবে। বুঝছো আমার কথা? মানে আলাদা আলাদা ভাবে আসবে না, দুটো একসাথেই দিবে। বুঝছো? শেষ। এইবার আমরা এই চ্যাপ্টারের পরবর্তী যে অংশটা এখন শুরু করবো, এটা হচ্ছে বিক্রিয়ার ক্রিয়া কৌশল। এখানে অ্যাকচুয়ালি খেলাধুলা শুরু হয়ে গেল, রিঅ্যাকশন মেকানিজম স্টার্ট হবে এখন। এটা শেষ করতে পারলে আমাদের যোগাযোগের 60% কমে গেছে। আস্তে আস্তে অনেকটা কিছু এনে দিচ্ছি, আস্তে আস্তে চ্যাপ্টার স্ট্রাকচারে চলে আসতেছে। অর্গানিকে বললাম তো, বিক্রিয়ার অংশ যোগাযোগ সবচেয়ে ইজি পার্ট। অর্গানিক রিঅ্যাকশন সবচেয়ে সহজ, ওগুলো তোমার লাগবে 2-3 দিন। কিন্তু এগুলো টাফ, এই সমানতা, রিঅ্যাকশন মেকানিজম, এগুলো না বুঝলে সমস্যা হবে।
দেখো অর্গানিক রিঅ্যাকশন কয় টাইপের বলি তোমাকে, বেসিক্যালি জৈব যৌগগুলোকে চারটা ভাগে, আচ্ছা জৈব বিক্রিয়াগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে সংযোজন, সংযোজন বা হচ্ছে যুত বিক্রিয়া বা হচ্ছে অ্যাডিশন বা হচ্ছে কি অ্যাডিশন, হচ্ছে অ্যাডিশন। এরপরে আসবে তোমার প্রতিস্থাপন, প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। তারপরে আসবে তোমার অপসারণ বা এলিমিনেশন, বা এলিমিনেশন, যুত যুত অপসারণ বা এলিমিনেশন। আর 4 নম্বর হচ্ছে আমাদের পুনর্বিন্যাস, পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, তাহলে আমাদের জৈব বিক্রিয়াগুলো 4 ধরনের, ঠিক আছে। আচ্ছা আগে বলো সংযোজন মানে কি? দুটো জিনিস কি লাগবে? জোড়া, দুটো জিনিস জোড়া লেগে নতুন কিছু তৈরি হবে, এটা হচ্ছে সংযোজন। অপসারণ প্রতিস্থাপন কি? একজনের জায়গায় একজন বসবে, তাহলে কি হবে? প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। তারপরে যৌগ থেকে কিছু অংশ বের হয়ে যাবে, কিছু অংশ ছোট ছোট অংশ বের হয়ে যাবে, তাকে কি বলবো? অপসারণ বা এলিমিনেশন। আর ফাইনালি হচ্ছে পুনর্বিন্যাস মানে কি? যে ওই যৌগের ভিতরে থাকা পরমাণুগুলা নতুন একটা ত্রিমাত্রিক ভাবে সজ্জিত হয়ে কি সম্পূর্ণ ভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম বিশিষ্ট আরেকটা যৌগ কি করবে? তৈরি করবে। এটা হচ্ছে কি পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট। তো এখানে আমাদের লাস্টেরটা পড়তে হবে না, আমরা পড়বো হচ্ছে প্রথম তিনটা, সংযোজন, প্রতিস্থাপন এবং কি অপসারণ। এগুলো পড়তে গিয়ে দেখবো যে চোখের জল নাকের জল একসাথে হচ্ছে। চলো আজকে হচ্ছে আমি তোমাকে মানে বিক্রিয়ার ডিটেইলস মেকানিজমে আসতে যাওয়ার সময় নেই, আমি তোমাকে দিলে প্রত্যেকটা বিক্রিয়ার একটা একটা করে উদাহরণ দেখাই, তাহলে জিনিসগুলো তোমার জন্য ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথমে চলো আমরা একটা সংযোজন বিক্রিয়া তোমাকে एग्जांपल দেখাই। দেখো আচ্ছা ভালো করে লক্ষ্য করো। দেখো সংযোজন বিক্রিয়া কারা দেখায়, আগে তোমাকে এগুলো বুঝতে হবে কোন ধরনের বিক্রিয়া কারা দেখায়। ওকে, সংযোজন বিক্রিয়া মূলত দেখা হচ্ছে অ্যালকিন, কে দেখায়? অ্যালকিন গুলো জেনারেলি সংযোজন বিক্রিয়া শুরু করে থাকে বেশিরভাগ সময়। ধরো এটা হচ্ছে আমাদের কি 3 কার্বনের অ্যালকিন প্রোপিন, এর সাথে কার বিক্রিয়া হচ্ছে? এইচবিআর এর বিক্রিয়া হচ্ছে, এইচবিআর এর বিক্রিয়া হচ্ছে। তাহলে এখানে কি হবে দেখো, এইখানে তোমার যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তোমার যে কার্বন কার্বন যে পাই বন্ধনটা আছে, এই পাই বন্ধনটা এখানে ভেঙে যাবে, ঠিক আছে। পাই বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গেলে কি হবে দেখো, দেখো যখনই পাই বন্ধন ভাঙবে, মনে রাখবা যখনই পাই বন্ধন ভাঙবে প্রতিটা কার্বনের একটা একটা হাত ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরো এই কার্বনের এক হাত ফাঁকা হয়ে গেল, এই কার্বনের এক হাত ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুজনের দুইটা হাত ফাঁকা হয়ে গেল। ওকে, তাহলে এখন কি করব আমি? এখানে আমার কি ছিল? এইচবিআর। তাহলে এইচবিআর এর মধ্যে একটা এইচ মনে করে আমি এখানে লাগাই দিলাম, আর ব্রোমিন কে আমি কি এইখানে লাগাই দিলাম, ঠিক আছে। তাইলে দেখো আমার যৌগ হয়ে গেছে, আমাদের উৎপাদ পেয়ে গেলাম আমরা, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি কি লিখতে পারো? CH3 CH2 আর কি লেখা যায়? CH2 Br লেখা যাবে, লেখা যাবে। তাহলে বলো একটা উৎপাদ পাইলাম না এখানে, একটা উৎপাদ পাইলাম, একটা উৎপাদ পাইলাম, একটা উৎপাদ পাইলাম। এখন তোমার মনে প্রশ্ন করতে হবে ভাইয়া আমি যদি এর উল্টা কাজটা করি, আমি যদি
করি, হাইড্রোজেনকে এই কার্বনে যুক্ত করি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটাও করা যাবে, এটাও করা যাবে, বুঝছো? এটাও করা যাবে। যদি আমি এই কাজটা করি, দেখো যদি আমি এই কাজটা করি তাহলে আমাদের প্রোডাক্ট কেমন আসবে? CH3, এখানে কি হবে? CHBr, আর এখানে কি আসবে? CH3 আসবে না? CH3 আসবে। এখানে কিন্তু দুই ধরনের প্রোডাক্টই পসিবল হবে। দুইটা প্রোডাক্টই এখানে পসিবল। তো আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে এই বিক্রিয়াটা ঘটে, কিভাবে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদ পর্যন্ত পৌঁছাই, কোনটা বেশি পরিমাণে তৈরি হবে, উপরেরটা নাকি নিচেরটা। এই সব প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে পাবো। তাহলে এবার হচ্ছে আমাদের কি সংযোজন বিক্রিয়ার একটা উদাহরণ, একদম বেসিক লেভেলের একটা এক্সাম্পল, যেখানে তোমার দুইটা জিনিস জোড়া লেগে সম্পূর্ণ নতুন একটা জিনিস তৈরি হবে। এবার আসো প্রতিস্থাপন। ঠিক আছে, প্রতিস্থাপন কেমন দেখাচ্ছি তোমাকে। তুমি এই রিঅ্যাকশনটা 19 এ করছিলা, দেখো মনে করে দেখার চেষ্টা করো। এই রিঅ্যাকশন 19 এ তুমি করছিলা, যেখানে তুমি কি উৎপন্ন করতা? অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল উৎপন্ন করতা। যেখানে তুমি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল উৎপন্ন করতা, এখানে কি হবে? এটা হচ্ছে আমাদের ইথাইল ব্রোমাইড। এটার সাথে আমরা বিক্রিয়া দিচ্ছি কি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কি হবে? কিছুই হবে না, এই ব্রোমিনটা কি দিয়ে রিপ্লেস হবে? OH দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, CH3 CH2 OH প্লাস হচ্ছে কি Na দিয়া। তাহলে ব্রোমিনটা OH দিয়ে প্রতিস্থাপিত হলো। কি ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। ঠিক আছে, ওকে। আরেকটা উদাহরণ দিই সাবস্টিটিউশনের। আমরা বেনজিন রিংয়ের বিক্রিয়া পড়ছিলাম, আমরা মনে আছে? একটু মনে করার চেষ্টা করো। ধরো এই হচ্ছে আমাদের বেনজিন রিং। ধরো বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে। এখানে এখানে তুমি নিব হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা নিব। এগুলো কেন নেওয়ার হচ্ছে মেকানিজম হচ্ছে যখন বুঝাবো তখন মানে করাবো আর কি, যে কেন এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেওয়া হয়। দেখো এখানে কি হবে বলি, বলো বেনজিনে মোট কয়টা কার্বন আছে? বেনজিনে 6টা কার্বনে 6টা হাইড্রোজেন আছে নাকি? তাহলে কি হবে? এই 6টা হাইড্রোজেনের মধ্যে, এই 6টা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন পরমাণু দিয়ে কি হবে? প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, প্রতিস্থাপিত হবে। আর ওই হাইড্রোজেনটা এই একটা ক্লোরিন যে বাদ থাকলো তার সাথে যাবে, যে কি হবে? HCl। তাহলে এটাও কি ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। মানে বেনজিন রিং এর হাইড্রোজেন কি ক্লোরিন দিয়ে কি হয়েছে? প্রতিস্থাপিত হয়েছে। তাহলে আমরা এখানে দুইটা প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম। এগুলার ক্রিয়া কৌশল এখন আমাদের শিখতে হবে, যে বিক্রিয়া কিভাবে হয়েছে, বিক্রিয়া কেমনে হইলো, কিভাবে আমি বিক্রিয়ক থেকে উৎপাদে পৌঁছাইলাম, এগুলো আমাদের ডিটেইলস পড়তে হবে। তাহলে প্রতিস্থাপন করছি। এবার সব অপসারণের একটা एग्जांपल দিই। অপসারণ কিভাবে হয়? আচ্ছা দেখো, এবার অপসারণ লিখি আমরা। ধরে এরকমটা বিক্রিয়া নিলাম CH3 CH2 CH এর একটু ফোকাস করো। এই জায়গাটা বুঝছো তো প্লিজ দেখো, আমাদের কাছে কি নিছি আমরা? একটা অ্যালকাইল হ্যালাইড। ঠিক আছে, তাহলে তুমি হ্যালোজেন দেখলে এটা বুঝবা যে এটা একটা কি অ্যালকাইল হ্যালাইড। আমাকে বলো তো এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নাকি 2 ডিগ্রি? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই যে দেখো ব্রোমিন যে কার্বনে যুক্ত, ওই কার্বনটা অপর একটা দুইটা কার্বনের সাথে ডিগ্রি অ্যাটাচ আছে। তাহলে এখন দেখো, এখন কিন্তু তোমার এই ডিগ্রির ব্যাপার স্যাপারগুলো আসবে, এই জন্য এগুলো আগে কিন্তু প্রথমে তোমাকে পড়াই নিছি ডিগ্রির বিষয়গুলো। দেখো এবার
এবার বেসিক জিনিসটা দেখো, এলিমিনেশন কিভাবে ঘটে তোমাকে শিখাই। এই হচ্ছে আমাদের ব্রোমিন, এটা হচ্ছে আমাদের এখানে কার্যকরী মূলক। তো আমাদের কার্যকরী মূলকটা যেই কার্বনে অ্যাটাচ থাকে ওই কার্বনকে বলে আলফা কার্বন। কি কার্বন? আলফা। তাহলে তোমার কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত থাকবে তার নাম কি? আলফা কার্বন। আলফা কার্বন। আচ্ছা, আর আলফা কার্বনের উভয় পাশে যে কার্বনগুলো থাকে এগুলোকে বলে বিটা কার্বন। তাহলে এটা একটা বিটা কার্বন, এটা কি আরেকটা বিটা কার্বন, ঠিক আছে? আরেকটা বিটা কার্বন। তাহলে আলফার পাশে কি থাকে? বিটা। আচ্ছা, বিটার পরে কি আসে? গামা। তাহলে এটা হবে গামা কার্বন। তো আমাদের গামা কার্বন কোনো কাজে আসে না, তাহলে আমরা শুধু আলফা আর বিটা নিয়ে কাজ করব। তাহলে কি বললাম? কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত থাকবে তার নাম কি? আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত থাকবে তাকে আমরা বলবো কি? বিটা কার্বন। এখন এলিমিনেশনের নিয়ম হলো, লিখো, এটা ডিটেইল পরে পড়ানো হবে বিস্তারিত। আলফা কার্বন হতে ব্রোমিন সরাবো। অপসারণ মানে কি বলো? কোনো কিছু বের হয়ে যাবে, জগৎ থেকে কোনো কিছু বের হয়ে যাবে, এটাকে বলো অপসারণ। তাহলে আলফা কার্বন হতে ব্রোমিন সরাবো। তারপর লিখো, বিটা কার্বন হতে হাইড্রোজেন সরাবো। আলফা কার্বন হতে ব্রোমিন সরাবো, বিটা কার্বন হতে হাইড্রোজেন সরাবো। তারপর লিখো, আলফা ও বিটা কার্বনের মাঝে, আলফা ও বিটা কার্বনের মাঝে দ্বিবন্ধন দিব। এটা হচ্ছে আমাদের এলিমিনেশন রুল, ঠিক আছে? আলফা কার্বন হতে ব্রোমিন সরাবো, বিটা কার্বন হতে এইচ সরাবো। তাহলে অ্যাকচুয়ালি বলো যৌগটা থেকে কি সরাচ্ছি আমরা? একটা এইচ সরাচ্ছি, একটা ব্রোমিন সরাচ্ছি, মানে একটা এইচবিআর সরাচ্ছি কিনা, একটা এইচবিআর অণু সরাচ্ছি কিনা বলো। তাহলে পুরো স্ট্রাকচারটা থেকে একটা এইচবিআর আমরা সরাবো, এই জন্যই বলা হচ্ছে অপসারণ, কোনো কিছু বের হয়ে যাবে। আচ্ছা, এটা সরানোর ফলে দেখো কি হয়, এই রুলটা ফলো করো। আলফা কার্বন থেকে ব্রোমিন সরাবো, বিটা কার্বন থেকে এইচ সরাবো, আর আলফা বিটা কার্বনের মাঝে কি দিব? ডাবল বন্ড। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে দেখো, বিটা কার্বন এখানে কয়টা? দুইটা না? তুমি এট এ টাইম একটা বিটা থেকে সরাবা, দুইটা বিটা থেকে একসাথে সরানো যাবে না, এট এ টাইম একটা বিটা থেকে। তাহলে এই বিটা থেকে এইচ সরাইলে প্রোডাক্ট একরকম আসবে, আর এই বিটা থেকে এইচ সরাইলে প্রোডাক্ট কি আরেক রকম আসবে। তুমি করে দেখো, চলো এটা করে ধরো আমরা এই বিটা থেকে সরাই, বাম পাশে বিটা থেকে সরাই, তাহলে কেমন হবে দেখো প্রোডাক্ট? এটা হবে CH3CH ডাবল বন্ড CH CH3, এই যেরকম হবে না? দেখো এই বিটা থেকে একটা এইচ সরাইছি, এই বিটা থেকে কিন্তু সরাই নেই, এই বিটা থেকে একটা এইচ সরাইছি, এই আলফা আর বিটার মাঝখানে দেখো কি দিছি, এই আলফা বিটার মাঝখানে কি দিছি? ডাবল বন্ড দিছি না? ডাবল বন্ড দিছি। তাহলে আমাদের একটা প্রোডাক্ট হয়ে গেছে। এবার চলো এই বিটা থেকে সরাই, প্রান্তীয় বিটা থেকে সরাই, তাহলে কেমন হবে দেখো, CH3 CH2 CH কি হবে? ডাবল বন্ড কি CH2। তাহলে এই বিটা থেকে একটা এইচ সরাইলাম, তাহলে হাইড্রোজেন কটা হয়ে গেল? দুইটা, CH2। তাহলে আলফা বিটার মাঝখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। দেখো প্রোডাক্ট কয়টা? প্রোডাক্ট হচ্ছে দুইটা, এখানেও দুই টাইপের প্রোডাক্ট আসবে, একটা পরিমাণে কম তৈরি হবে আর একটা পরিমাণে, মানে কোনটা কম বেশি তৈরি হবে এগুলো বুঝতে হলে মেকানিজম বুঝতে হবে, যে কেন এটা বেশি কেন এটা কম, এগুলো আলোচনা যখন মেকানিজমের আলাদা ক্লাস হবে তখন করানো হবে। তাহলে বুঝা গেল কোনটা সংযোজন, কোনটা প্রতিস্থাপন, কোনটা কি অপসারণ। তাহলে আজকে বুঝবি